গভীর রাত, আগুনে পুড়ছে সবকিছু। রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। কি বললেন শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ঝাড়খণ্ড সরকারের এক পদস্থ আধিকারিক এসে প্রণাম নিবেদন করলেন। সৎসঙ্গের কর্মযোগ্য প্রসঙ্গে নানান কথা উঠল। নানাবিধ কথার মাঝে সমসাময়িক রাজনৈতিক বাতাবরণে চিত্ত বিক্ষিপ্ত হওয়ার প্রসঙ্গ উঠল। শ্রী আচার্যদেব বললেন, কোনো কথা, কোনো ব্যবহার যদি আমার মনকে প্রভাবিত করে, যদি চিত্ত বিভ্রান্ত হয়ে ওঠে, তাহলে নিজেকে থামিয়ে প্রশ্ন করতে হয়, আমি আমার নিজের ইচ্ছাকে চরিতার্থ করবার জন্য প্রলুব্ধ চিত্তে চারপাশে ভ্রমণ করছি না তো? আমার চিত্ত কি আদৌ স্থির আছে? যদি না থাকে, সব কাজ ছেড়ে আগে সেখানে মেরামতি করা প্রয়োজন। ঠাকুর বলেছেন, আমাদের চিত্তভ্রমের পিছনে দুটো জিনিস আছে, একটা হলো মন, আরেকটা হলো মুখ। মন এক চায় আর মুখ অন্য আরেক কথা বলে। এখন বুদ্ধি একমাত্র জিনিস যা বিচারের মধ্যে দিয়ে নিয়ে আমাদের চাহিদাগুলোকে নির্ধারিত করে। ঠাকুর একেই বললেন বিবেক। মনের কথা নয়, সবসময় প্রয়োজন বিবেকের কথা শোনা। বিনা বিচারে শুধু মনের কথা শুনে কিছু করলে তার পরিণতি ভ্রমের মধ্যে আমাদের ফেলতে পারে। আপনি যে কোনো ক্ষেত্রে যে কারো কাছে যান, দেখবেন মানুষের মূলত একটাই সমস্যা, বিক্ষিপ্ত চিত্ততা। ঠিক তখনই নদিয়ার পলাশী থেকে এসেছেন এক বৃদ্ধা মা। বিকট পারিবারিক সমস্যায় পড়ে তার চিত্ত বিক্ষিপ্ত। বৌমার অত্যাচারে অশান্তির জন্য থাকতে পারছেন না। শ্রী আচার্যদেব বললেন, বাড়িটা কার নামে? আজ্ঞে আমার স্বামীর নামে। স্বামীকে বলতে হয়, তুমি বাড়িটা আমার নামে করে দাও, কারণ এটাতে উনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে, অন্তত যে কটা দিন উনি বেঁচে আছেন। নচেত পরে ভবিষ্যতে আরও বিড়ম্বনা আসতে পারে। স্বামী যদি সপক্ষে থাকেন, তাহলে বাড়ি ওনার নামে করতেই পারেন। তুমি তোমার নিজের অন্নে নিজের জীবন চালাবে। বৌমার সাথে মতের মিল না হলে তাকে স্বাধীনতা দাও, থাকছে তার মতো। তুমি তোমার অন্নে তোমার জীবন অতিবাহিত করো। সৎসঙ্গে যাও, দীক্ষাপত্রের কাজে যুক্ত হও, 4-5টা লোকের সাথে মেলামেশার মধ্যে দিয়ে সামাজিক পরিচয়টাকে বৃদ্ধি করো। তাহলেই দেখবে তোমার ব্যক্তিত্বের একটা পরিবর্তন হচ্ছে। তখনই এই পারিবারিক সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। এরপর ওই আধিকারিকের দিকে তাকিয়ে বলতে থাকলেন শ্রী আচার্যদেব, দেওঘর থেকে কিছু দূরে একটা গ্রাম আছে, সেখানে একটা জিনিস দেখা গিয়েছিল। সেইখানে 2 ধরনের মানুষ অবস্থান করত। এক, যারা শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন, অর্থাৎ সমাজে যারা সৎসঙ্গী বলে পরিচিত। আর আরেক শ্রেণীর কিছু পরিবার ছিল যারা শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত ছিলেন না। কিছু বছর পর গ্রামের মানুষরা উপলব্ধি করল, সৎসঙ্গী পরিবারের মানুষদের আয়ু অন্যান্যদের তুলনায় বেশি, এদের অর্থনৈতিক অবস্থাও দিনে দিনে উন্নতি লাভ করছে। এই পরিবারের কেউ নেশা করে না, পারিবারিক স্বাস্থ্যও তাদের ভালো। তাহলে গুরুকে ধরা মানে গুরুর প্রদর্শিত একটা জীবনশৈলীকে ধরা, তার মধ্যেই চারপাশের পরিবার ও নিজের উন্নতি সাধন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকে সমাজ। এই সোজা কথাটা যেন আজকাল আমাদের মাথায় ঢোকে না। আমরা বিভিন্ন ধরনের বিপদ নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোচক আলোচনা করি বা সমালোচনা, কিন্তু তার সমাধানের পথ নিয়ে আলোচনা করি। শ্রদ্ধেয় সঞ্জীব কুমার মণ্ডলদা লিখছেন, তাদের গ্রাম বড় বৈনান, বর্ধমান জেলা, শহর থেকে 35 কিলোমিটার ভিতরে। ওই গ্রাম একসময় রাজনীতির কুটিল আবর্তে দেশ, হিংসা তথা মারণযজ্ঞের নারকীয় ক্ষেত্রে পরিণত হয়েছিল। মানুষের সাথে মানুষের সম্প্রীতি তখন অস্তাচলে। হঠাৎই পূজ্যপাদ শ্রী দাদা সঞ্জীবদার মাকে বললেন গ্রামে উৎসব করতে। বিশেষ সৎসঙ্গ অধিবেশন, সারাদিনব্যাপী অনুষ্ঠান, আশেপাশের 150 গ্রামের মানুষের উপস্থিতি এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপস্থিতিতে হলো উৎসব, এক অভূতপূর্ব উৎসব। গ্রামে সৃষ্টি হলো এক তীব্র আলোড়ন। তখন থেকেই প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই উৎসব হয়ে চলেছে। গ্রামের পরিবেশটাই বদলে গেছে। এরকম কত কত উদাহরণ যে রয়েছে ছড়িয়ে, তার কোনো ইয়ত্তা নেই। আসলে মানুষ যদি হয় পারফেকশনের অনুসারী, যদি হয় পরস্পরের সহযোগী, যদি ঝাঁপিয়ে পড়ে একে অপরের বিপদে, সম্পূর্ণ পরিবেশকে যদি মনে করে পরিবার, তাহলে কোনো বিরুদ্ধ পরিস্থিতিকে আর পারে তাদের নষ্ট করতে? বললেন শ্রী আচার্যদেব। আজ থেকে 18-19 বছর আগে। এরপর তিনি বলে চললেন একটি ঘটনা।
ঘড়িতে তখন প্রায় 12টা-1টা। গাড়ি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেলেন শ্রী শ্রী আচার্যদেব এবং স্ত্রী পূজনীয়া বৌরানী মা। রাস্তায় দেখলেন একটা দোকানে আগুন লেগেছে। গাড়িটা একপাশে পার্ক করে নেমে লোক ডাকতে লাগলেন আচার্যদেব। পাশেই কার্পেন্টাররা ঘুমাচ্ছে, তাদের ডাকতে লাগলেন। আগুনের কথা বলতেও বেরোচ্ছে না তারা, এমনই ঘুমের আচ্ছন্নতা। এদিকে আগুন বেড়ে চলেছে। জল দিয়ে আগুনটাকে তো নেভানোর একটা চেষ্টা করতে হবে, না হলে আগুন আরও বেড়ে গেলে ভয়াবহ কাণ্ড হয়ে যাবে। এদিক ওদিক দেখতে গিয়ে দেখা গেল একটা লোক বিয়েবাড়ি থেকে বেরিয়ে সামনের মাঠে এসেছে প্রস্রাব করতে। গিয়ে ধরলেন তাকে আচার্যদেব, কিন্তু কিছুতেই যাবে না সে। জোর করে ঘাট ধরে নিয়ে যেতে বালতি জোগাড় হলো বিয়েবাড়ি থেকে। আচার্যদেব আর সে মিলে ক্রমাগত জল দিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো গেল। আগুন ছড়িয়ে পড়ল না। আশেপাশের যে বাড়িগুলো ছিল সেগুলোও রক্ষা পেল। ঘটনাটা বলা শেষ করে বললেন শ্রী শ্রী আচার্যদেব, আমি যেটা বলতে চাইছি, একটা লোকও যতক্ষণ না নিজের স্বার্থে টান পড়ছে ততক্ষণ কেউ এগিয়ে এলো না। এটাই বাস্তবতা। কিন্তু আমরা তা করতে পারি না। যাকে আমি ধরে আছি তিনি আমাদের সবার আগে সমাজকে রক্ষা করার কথা বলেছেন। সেদিনের ঘটনায় আমি তাদের কেউ না। আমি চাইলেই গাড়ি নিয়ে পাশ কাটিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আমি অত রাতে বালতি নিয়ে ঝাঁপিয়ে পড়লাম।